আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই আপনি খড় খাওয়ান কেন গরুরে, ঘাস খাওয়ান না কেন? এটা অনেকের প্রশ্ন। এই নিয়ে আমার একটা ভিডিও আছে এবং ইদানিং দেখতেছে এই প্রশ্ন একটু একটু বেশি হইতাছে। তো আমি ঘাস দুই কারণে খাওয়াই না। যেমন এই ঘাস মোটা তাজার ক্ষেত্রে, অল্প সময় মোটা তাজার ক্ষেত্রে ঘাসেতে কিন্তু খড়টায় ভালো রেজাল্ট পাইতেছে, ভালো মোটা তাজা হইতেছে। এবং অনেকে বলতে পারেন যে ভাই খড়ে তো কিছু না, আমি আপনার বলবো যে খড়ে কিছু নেই, এরপরও কেন আমি ভালো মোটা তাজা করতে পারতেছি। এবং আমার কিছু কাজের সুবিধার্থে, যেমন আমি খড় থেকে মানে ঘাস কাটার থেকে খড়ে অল্প সময় কাজ করতে পারতেছি এবং আমার অন্যান্য কাজও আমি চালা যেতে পারতেছি। তাছাড়া আমি দেখাই একটু অনেক পুজোটা অনেক ওজন আছিল, একটু বইয়া কথা কই ফ্যানের তলে। প্রথমে আসি যে আমি ঘাস খাওয়াই মানে ঘাস না খাওয়াই খড় দিয়ে কি আরে মোটা তাজা করতেছি, এটা আসে আমরা যারা অল্প সময় গরু মোটা তাজা করি। মানে অল্প সময় বলতে 4 মাস 6 মাস এরকম প্রজেক্ট, এখন হয়তো বা একটু দেরি করে 6 মাসের প্রজেক্ট, আমি কিন্তু সবসময় 3 মাসের প্রজেক্টে মোটা তাজা করতাম, আপনারা অনেকে জানতেন। এই যে আপনার ঘাস এই জন্য খাওয়াই না। আমি যদি এখন বলি ঘাসে গরু মোটা তাজা হয় না, অনেকে বলবো ভাই শুক্র শুক্র 8 দিন খামার করে এই জ্ঞান দিতেছে। কিন্তু না, আসলেই ঘাসে গরু মোটা তাজা হয় না। অল্প শর্ট টাইমের গরু মোটা তাজা হয় না, যারা লং টাইম তারা ঘাস দেখা হইতে পারে। এবং খড়ে কেন গরু মোটা তাজা হয়, ঘাস খাওয়ালে কিন্তু গরু নরম পায়খানা করে, বুঝছেন? অনেকে বলতে পারেন যে ভাই আমগো গরু তো শক্ত পায়খানা করে। যারা শক্ত পায়খানা তাদের অন্য হিসাব। হ্যাঁ, আপনারা পারলে ঘাস খাওয়ান। আমি কেন ঘাস খাওয়ান এটা অনেকে জিজ্ঞাসা করছে, এই জন্য আমি বলতেছি। নরম পায়খানা করে এবং তার শরীরটা কি নরম হয়ে যায়, হ্যাঁ, লুজ হয়ে যায়। বা আর খড় খাওয়ালে তার গোবরটা কিন্তু টাইট থাকে এবং তার শরীরটা টাইট থাকে। মোটা তাজার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো দানাদার। আপনি যদি সঠিক দানাদারটা জানতে পারেন, আপনি মোটা তাজা করতে পারবেন। কিন্তু একই দানাদার দিয়ে আমি যেই দানাদার গুলা দিতেছি, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, সরষের খোল, খুদ, ফিট, যেগুলা দিতাছি, আমি এগুলার পাশাপাশি যদি আমি ঘাস দিয়ে গরু মোটা তাজা করি, আমার এই গরু মোটা তাজা করতে লাগবে 5 মাস। এবং যদি একই দানাদার দিয়ে খড় দিয়ে গরু মোটা তাজা করি, তাহলে আমার গরু মোটা তাজা করতে লাগবে 3 মাস। বুঝতে পারছেন ভাই? আমি আসলে কোনো কিছু বানাই কথা কই না। আমি যেটা দিয়ে আমি ভালো ফলাফল পাই, যেটা দিয়ে আমি ভালো রেজাল্ট পাই, সেটা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরি। যেমন মানে আমি যখন গাবি থেকে মোটা তাজার ক্ষেত্রে আসি, তখন আমি মানে একাদারসে আমি ঘাস খাওয়াতে শুরু করলাম। মানুষে মানে আমার এলাকায় সবাই খড় দিয়া গরু মোটা তাজা করে। তো আমি ভাবলাম যে আমার থেকে গরু কেউ মোটা তাজা হইব না। কাহিনী বলতাছি। তো আমি কোরবানির সময় গরু মোটা তাজা মানে যখন বাজার তুলছি, তাদের তুলনায় আমার গরু একবার ছাগলের ছায়ের মতো, কোনো পেট উঠে না। যেমন আমি যদি ঘাস খাওয়াইতাম, হ্যাঁ, ঘাস, দানাদার, পানি, এই তিনটাই তো আমরা দিই, হ্যাঁ। তো এই তিনটা খাবার মধ্যে সবচাইতে তার মুখে স্বাদ লাগে ঘাসটা, এরপরে দানাদার, এরপরে পানি। তো ঘাসটা খাওয়ার পর কিন্তু দানাদার এরকম খায় না, আবার এই পানিটাও এরকম খায় না, কারণ ঘাসের থেকে পানিটা পাইতেছে। কিন্তু আমি যে খড়টা দিতাছি, যেমন খড়, দানাদার, পানি, এই তিনটা আমি দিতাছি। তো এই তিনটা আইটেমের ভিতরে সবচাইতে স্বাদ হলো দানাদারটা, তাহলে সে ঠিক মতো দানাদার খাইতেছে, হ্যাঁ। এরপরে এই খড়টা খাওয়ার পরে তার পেটে মানে তার তৃষ্ণা লাগে অনেক, সে পানি বেশি করে খাইতেছে। যেমন আলহামদুলিল্লাহ এখন হয়তো বা আমার এই গরু এখনো খাবার দেই না, সকাল বিকাল 2.5-3 কেজি দানাদার দিতেছে। যখন আর এক মাস পরে আলহামদুলিল্লাহ খাবার শুরু করবো, যেহেতু আমি এগুলো লং টাইমের প্রজেক্টে বা আমার যদি ইচ্ছা হয় আমি কোরবানি পর্যন্ত রাখা দিতে পারবো। যখন সে দানাদারটা স্বাদ পাইতেছে, সবার আগে দানাদার খাইবো বেশি করে, এরপরে খড় খাইবে, এরপরে তার শরীরে পানি তৃষ্ণা লাগবে, সে পানি খাইবো বেশি করে। তো এই যখন এইভাবে খাওয়াইতেছে, আলহামদুলিল্লাহ আমার গরু সবসময় রুচিও ঠিক আছে এবং এই দানাদারও খাইতেছে, পানিটাও ঠিক মতো খাইতেছে এবং ভালো রেজাল্ট পাইতেছে এর কারণে। এবং ঘাস কিন্তু গরুর পেটে বেশিক্ষণ থাকে না, ঘাস কিন্তু তাড়াতাড়ি হজম হয়ে যায়। এই ঘাস খাওয়াইতেছেন, তার পেট কখনো ভরা থাকে না, কিন্তু খড়টা কিন্তু পেটে কিন্তু সবসময় বেশি থাকে, অনেকক্ষণ ধরে থাকে এবং মানে অনেকক্ষণ হজম হয়ে থাকে। এবং দেখবেন যে ঘাস খাওয়ালে গরু খালি পায়খানা করতেছে, ঘর ভরাইতেছে, শরীর ভরাইতেছে, কারণ তাড়াতাড়ি হজম হইতেছে, বাইরে যেতেছে। খড় কিন্তু তেমন না। তো এখন আসি আমার কাজের ক্ষেত্রে সুবিধাটা আমি কি পাইতেছি। আমি যেহেতু মোটা তাজা করি, আমার এই গরুগুলা কিন্তু দৈনিক একটা ইনকাম দেয় না, তাদের পিছে দৈনিক একটা খরচ করা লাগতেছে আমার। যেমন তাদের যে খাবারটা মানে যাইতাছে, এটা তো আমার দৈনিক যাইতাছে, এমন না যে তারা আমার দৈনিক একটা ইনকাম দিতেছে। তারা আমার কখন ইনকাম দিব? 3 মাস, 4 মাস, 6 মাস পরে বিক্রি করলে খাবারের টাকাটা, লাভের টাকাটা দিব। তো এই ক্ষেত্রে এই দৈনিকের খরচটা উড়াইতে গিয়া আমি যদি অন্যান্য কাজ করি, তাহলে কিন্তু আমার গরুর খামার উন্নত হইতেছে। যেমন আমি অন্যান্য কাজ করে যখন এই খাবারগুলো আমি
খাবারের টাকাটা যখন যোগাইতাছি, অন্যান্য কাজ করে যখন খাবারটা আনতাছি, 3 মাস 4 মাস পরে যখন আমি গরুটা বিক্রি করতেছি, তখন আমার খাবারের টাকাটাও আইসা পড়তেছে। খাবার টাকাটা এমন না এক মুঠ মানে এক মুড়ে যাইতেছে 1-1.5 লাখ টাকা। আমি আস্তে আস্তে যেমন দৈনিক এই যেমন এখানে 5টা গরু আমার 1000 টাকা যাইতেছে, বা আরো কম যাইতেছে, এখন আর কম যাইতেছে। তো এই প্রতিদিন যে খরচটা যাইতেছে, 3 মাস পরে আমি মনে করতেছি আমি এটা এই 1000 টাকা আমি ব্যাংকে যোগাইতেছি। 3 মাস পরে ব্যাংকটা ভাঙবো, এক মুঠে টাকাটা পাবো এবং লাভের টাকাটাও পাবো। বুঝছেন? যদি আমি ঘাস খাওয়াইতাম, যেমন আমার এখানে সকাল বিকাল আমি 2 থেকে 2.5 ঘন্টা সময় দিই এই 7-8টা গরুতে। হ্যাঁ, যেমন আমি 2-3 দিনে খড় কাইটা রাখি, বা সকালে গরু গরু ঢুকি, গোসল করে খাবার দিই, বাস আমার কাজ শেষে অনায়াসে আমি অন্যান্য কাজ করতে পারতাম। যদি আমি এখানে ঘাস খাওয়াই গরু মোটা তাজা করতাম বা গরু পালতাম, তাহলে আমার এখানে 2 ঘন্টার জায়গা কমপক্ষে আমার 5-6 ঘন্টা সময় দেওয়া লাগবে। এই 5-6 ঘন্টা সময় দিতে গিয়া আমি তাদের যে 5-6 ঘন্টা তাদের পিছনে সময় দিতেছি এবং আউট কোনো কাম করতে পারতাম না। তাদের যে দৈনিক খরচটা যাইতাছে, আমার এই টাকাটা মিলাইতে অনেক কষ্ট হয়ে যাইত। অনেকে বলতে পারেন যে ভাই, এই 3 মাস পরে যে গরুটা বিক্রি করবেন, ওই সময় খাবার টাকাটাও রাইখা দিবেন, এই লাভের টাকাটাও রাইখা দিবেন, এরপর আস্তে আস্তে ওই টাকাটাতে খরচ করবেন। ভাই, বইয়া খাইলে রাজার বান্ডাও ফুরে যায় আমগো এলাকায়। আমি যদি যেমন আমার আলহামদুলিল্লাহ 14টা গাড়ি ছিল, আমার বাবা অসুস্থর কারণে আমার সব গরু বিক্রি করা লাগে। তারপর আমি 3 লাখ টাকা যে কোনো ম্যানেজ করছি, ম্যানেজ করার পর আমি আস্তে আস্তে আবার শুরু করছি। আলহামদুলিল্লাহ এখন আমার 7টা গরু আছে। তো এই যে 3 লাখ টাকা থেকে আমি 7টা গরু দিয়েছি করছি, বা এই 8-9 লাখ টাকা ঋণ ছিল আমার। এই ঋণ দিছি কিভাবে দিছি? আউট একটা ইনকাম করছি, আউট ইনকাম করে গরুর পিছনে খরচ করছি, বাস 2-3টা গরু থেকে 4টা গরু, 4টা গরু থেকে 5টা গরু, 5টা গরু থেকে 6টা গরু, এমনি এমনি আমি করছি। যদি আমি এখান থেকে এই মানে এখান থেকে আমি গরু বিক্রি করার পরে খাবার টাকাটা রাখতাম বা সংসার খরচটা রাখতাম, তাহলে কিন্তু আমার গরু খামার কোনোদিন উন্নত হইতো। যাই হোক, আমি এই প্রসঙ্গে যাইতে চাই না। এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো যে গরু পালন মানে গরু দিয়ে সংসার চালানো যায় কিনা। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যেমন আমি এগুলা পাশাপাশি কৃষি কাজও করতে পারতেছি, অন্যান্য কাজও করতে পারতেছি, আউট একটা ইনকাম আসতেছে, এগুলা দিয়ে আমি খাবার গরু চালাইতেছি। 3 মাস পরে বিক্রি করতেছি, বাস 5টা গরু থেকে 6টা গরু ইনশাল্লাহ আস্তে আস্তে এরকম বাড়াম। তো এই হলো আমার মানে খড় দিয়ে গরু কিভাবে আমি অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা করি, বা খড় দিয়ে আমি কি সুবিধাটা পাইতাছি। বুঝছেন? যেমন আর এখন আরেকটা প্রশ্ন আছে যে আমি এই দৈনিক যেই একটা গরু কয় কেজি দানাদার মানে এই খড় দিতাছি দৈনিক। যেমন খড় আমি মাইপা দিই না, সে যতটুকু খাইতে পারে। বুঝছেন? খড় দিয়ে আমরা 3 বেলা, যেমন এখন সকাল দানাদার দিছি, এরপরে খড় দিয়ে দিই, এরপরে বিকাল 4টা বা 5টার দিকে দানাদার দেওয়ার পরে খড় দিয়ে দিব, আবার রাতের 10টা বা 9টার সময় অল্প কিছু খড় দিয়ে দিব, ঘরটা পরিষ্কার করে দিব। এই হইলো। আর দৈনিক এমনি খড় যায় 6-7 কেজির মতো খড় যায় আমার দৈনিক একটা গরুর পিছনে। যেমন এই যে পূজাটা দেখতেছেন, এটা প্রায় 40-45 কেজি হইব, মানে এই খেরের পূজাটা। হ্যাঁ, বা এর একটু বেশি হইতে পারে, ধরুন 50 কেজি হইব। আজকের পূজাটা একটু বড় আছিল, 50 কেজি হইব। এই 50 কেজি খড় আমার 4 বেলা যাইব। যেমন এখন সকালে 1 বেলা, বিকালে 1 বেলা, রাতে 1 বেলা, এবং তারপর দিন সকালে 1 বেলা, অনেক মানে সুন্দর করে যাইব। বুঝছেন? এই 50 কেজি খড় আমার 7টা গরুর 4 বেলা যাইব, বা একদিনের বেশি যাইব। তা আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।